Assalamu alaikum everyone. Welcome to the ninth lecture of History of English Literature 2. আমরা গত দুই ক্লাসে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ মডার্ন পিরিয়ড 20th সেঞ্চুরি আমরা কভার করেছি। আমরা আমাদের এই ফাইনালের এই পার্টের টেক্সট আমরা পড়ছি এম.এইচ. অ্যাব্রামসের দ্য নর্টন অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার। এটা থেকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, হ্যান্ডআউটটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাব্রামস। আমরা অ্যাব্রামসের আর্টিকেল থেকে পড়ছি। এই আর্টিকেলটা হচ্ছে দ্য নর্টন অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার 6th এডিশন। এখান থেকে নেয়া বেশ ভালো রিচ একটা সোর্স। আমরা এখান থেকে আমাদের ফাইনালের জন্য মডার্নিজম অর 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচারের হিস্ট্রি সম্পর্কে জানার চেষ্টা করব। অলরেডি আমরা এই আর্টিকেল থেকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা অলরেডি পড়ে ফেলেছি। প্রথম কিছু পেজ আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মডার্ন পোয়েট্রি আমরা আজকে শুরু করব। মডার্ন পোয়েট্রি শুরু করার আগে আমরা আধুনিক কবিতা, মডার্ন পোয়েট্রির কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে বোঝার জন্য। মডার্নিজম অ্যান্ড পোয়েট্রি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বেশ কালারফুল একটা স্লাইড। 1890 টু 1939, 1890 থেকে 1939, এই টাইমটা কভার করা হচ্ছে। এই সময়ের মধ্যে মূলত আধুনিক কবিতা 20th সেঞ্চুরি পোয়েট্রির বেশ বড়সড় কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। বৈশিষ্ট্য যেগুলো আমাদের মনে রাখতে হবে, ফিচার্স অফ মডার্নিজম অর মডার্ন পোয়েট্রি যাই বলি, আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলো। প্রথমেই আমরা যে বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এই সময়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কবিতা লেখার টেকনিক, স্টাইল, সাবজেক্ট ম্যাটার, কি বিষয়ের উপর লেখা হবে, কেমন লেখা হবে, সেই স্টাইল অ্যান্ড টেকনিকের উপরে প্রচুর এক্সপেরিমেন্টেশন হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এই সময়ের যারা কবি ছিলেন তাদের বিশ্বাস ছিল, দে বিলিভ দ্যাট প্রিভিয়াস রাইটিং ওয়াজ স্টেরিওটাইপড। পূর্ববর্তী লেখাগুলোতে মানুষদেরকে একটা জেনারেলাইজড ভাবে মানুষকে উপস্থাপন করা হতো। স্টেরিওটিপিক্যাল, স্টেরিওটাইপের সাথে রেসিজমের একটা ব্যাপার আছে, বেশ রেসিস্ট একটা বৈশিষ্ট্য আমরা পূর্ববর্তী লেখার মধ্যে পাই, যেখানে মানুষের যে ইন্ডিভিজুয়ালিটি, ইউনিকনেস, এটাকে গুরুত্ব না দিয়ে বরং একটা গোষ্ঠীকে জেনারেলাইজড ভাবে উপস্থাপন করা হতো। মানুষের যে ইন্ডিভিজুয়ালিটি, ইউনিকনেস, সেটাকে গুরুত্ব না দিয়ে মানুষকে একটা জেনারেল পার্সপেক্টিভ থেকে দেখা হতো। সবাইকে গণহারে একইভাবে বিচার করা হতো। আমরা যেমন আমাদের দেশে কোন একটা অঞ্চল হিসাবে মানুষদেরকে বিবেচনা করি, যেমন রাজশাহীর মানুষ বা বরিশালের মানুষ বা নোয়াখালীর মানুষ, যখনই কেউ বলে যে সে বরিশাল থেকে এসেছে, তখন বরিশাইলা বলে আমরা যে তাকে লেবেল করে দেই বা নোয়াখাইলা বলে যে তাকে লেবেল করি, এইভাবে মানুষকে তার এলাকা অনুযায়ী তাকে লেবেল করে দেওয়া এবং ওই অনুযায়ী জাজ করা। এই অনুযায়ী জাজ করলে কি হয়, আমরা ধরে নেই ওই এলাকার মানুষ এই রকম, নোয়াখালী এলাকা বা বরিশাল এলাকা বা পটুয়াখালী এলাকার মানুষজন এইরকম, চট্টগ্রামের মানুষ এইরকম। এরকম যখন অ্যাটিটিউড আমাদের মধ্যে থাকে, তখন আমরা কি করছি, একটা এলাকা বা একটা গ্রুপের সব মানুষদেরকে আমরা একই দাঁড়িপাল্লায় মাপছি। তাদের মধ্যে যে একটু ব্যতিক্রম থাকতে পারে, মানুষের মধ্যে যে নিজস্বতা থাকতে পারে, ওই বিষয়টা আমরা বিবেচনা করতে ভুলে যাই যখন আমরা স্টেরিওটিপিক্যাল আইডিয়া নিয়ে কথাবার্তা বলি। পূর্ববর্তী লেখাগুলোতে স্টেরিওটিপিক্যাল আইডিয়াগুলো বেশি পাওয়া যাচ্ছে। মানুষকে সবসময় জেনারেলাইজড, গণহারে মানুষকে ব্যাখ্যা করা হতো। মানুষ যে একটু অন্যরকম হতে পারে, একটু আলাদা হতে পারে, মানুষের যে ইউনিকনেস, স্পেশালিটি, এইসব বিষয়ে তখন ওইভাবে গুরুত্ব দেওয়া হতো না। মডার্নিজম পিরিয়ডে, মডার্ন পোয়েট্রিতে এই বিষয়টা খুব সচেতন ভাবে দেখা হচ্ছে যে স্টেরিওটিপিক্যাল হওয়া যাবে না, বায়াসড হওয়া যাবে না, রেসিস্ট হওয়া যাবে না, স্টেরিওটিপিক্যাল ভাবে সবকিছুকে জাজ করা যাবে না। এরপর
পরীক্ষা নিরীক্ষার আরেকটা বিষয় হচ্ছে ডেভিয়েশন ফ্রম দ্য নর্ম অর ফ্রম ইউজুয়াল রিডার এক্সপেকটেশন। সাধারণত পাঠকরা যেরকম লেখা এক্সপেক্ট করে, সাধারণত প্রথাগত যেভাবে কবিতা, গল্প, উপন্যাস লেখা হয়ে থাকে, মোটামুটি যারা পাঠক তারা কিন্তু জানেন গল্প কি ধরনের হয়, উপন্যাস কি ধরনের হয়, কবিতা কি ধরনের হয়। সেই প্রচলিত যে টেস্ট, কনভেনশনাল টেস্ট, রিডার্স এক্সপেকটেশন, প্রচলিত নিয়ম কানুন থেকে একটু বিচ্যুত হওয়া, প্রথাগত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন কোনো কিছু চেষ্টা করা, ট্রাইং সামথিং ডিফারেন্ট, সামথিং নিউ। পাঠকরা যেটা এক্সপেক্ট করে থাকে, তাদের তো একটা এক্সপেকটেশন থাকে যে লিটারেচার এরকম হওয়া উচিত, সেই প্রত্যাশা থেকে, সেই এক্সপেকটেশন থেকে একটু অন্যরকম কোনো কিছু চেষ্টা করা, ডেভিয়েট হওয়া, প্রচলিত কনভেনশনাল ধারা থেকে একটু বিচ্যুত হওয়া। এবং একই সাথে থার্ড পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন রুথলেস রিজেকশন অফ দ্য পাস্ট, পূর্ববর্তী প্রাচীন যে নিয়ম কানুন, অতীতের যে সাহিত্যের নিয়ম কানুন, সেগুলোকে একদম প্রবলভাবে বর্জন করা, রুথলেস রিজেকশন। অতীতের নিয়ম কানুনে আর বর্তমানে সাহিত্য রচনা করা যাবে না। আধুনিক সময়ের সাহিত্য হবে আধুনিক নিয়মের উপরে, পুরাতন নিয়মের উপর ভিত্তি করে আধুনিক সাহিত্য হতে পারে না। বিশেষ করে যারা মডার্ন পোয়েট্রি রাইটার, যারা মডার্ন পোয়েট, যারা আধুনিক কবি, তারা কিন্তু এই পুরাতন নিয়ম কানুন সবগুলোকে প্রায় একদম নির্দ্বিধায় বর্জন করছেন। দে আর রিজেক্টিং দ্য রুলস অফ দ্য পাস্ট। প্রচলিত নিয়ম কানুনের বিরুদ্ধে তারা কথা বলছেন। প্রচলিত যে নিয়মগুলো আছে, কনভেনশনালি যেভাবে সাহিত্য রচনা হয়, সেই বিষয়গুলো থেকে আলাদা, অন্যরকম নতুন একটা কিছু, এক্সপেরিমেন্টেশন মানে নতুন একটা কিছু চেষ্টা করা, ট্রাইং সামথিং নিউ। প্রচলিত ধারায় যেভাবে সাহিত্য রচনা হচ্ছে, প্রচলিত ধারায় যেভাবে গল্প, উপন্যাস, সাহিত্য লেখা হচ্ছে, তার থেকে একটু আলাদা, অতীতের নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদ দিয়ে সম্পূর্ণ নতুন কিছু ট্রাই করা, এই হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এরপর আমরা চলে যাই নাম্বার 2, অ্যান্টি রিয়েলিজম। বিশেষ করে 18th সেঞ্চুরি লিটারেচার এবং ভিক্টোরিয়ান লিটারেচারে রিয়েলিজম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করেছিল। আধুনিক কবিরা তারা এই রিয়েলিজম, প্রথাগত বাস্তববাদের বিরুদ্ধে তারা সবসময় কিছু একটা লেখার চেষ্টা করেছেন। সেটা কেমন? দ্য আর্টিস্টস ইনার ফিলিংস, একজন শিল্পীর ভেতরকার আবেগ, অনুভূতি, মেন্টাল স্টেট, মানসিক অবস্থা, অ্যান্ড ভ্যান্টেজ পয়েন্ট বলতে পার্সপেক্টিভ, পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গি। একজন শিল্পীর ব্যক্তিগত আবেগ, মানসিক অবস্থা, দৃষ্টিভঙ্গি, এইসব এইসব বিষয়কে ভিত্তি করে কবিতা লেখা হবে। দিজ আর চোজেন টু কোয়েশ্চেন দ্য কনভেনশনাল ভিউ। মানুষের প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত দৃষ্টিভঙ্গিকে শিল্পীরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। যে সাধারণত মানুষরা বাস্তবতা বলতে যা বোঝায়, তারা বাস্তবতা বলতে যা বোঝে, রিয়েলিটি বলতে সাধারণ মানুষ তারা যে বিষয়টা বোঝে, কবি সাহিত্যিকরা তারা সেটাতে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা বলছেন যে বাস্তবতা বলতে সাধারণ মানুষ যা বোঝে, বাস্তবতা আসলে তা সেরকম না। কবি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, তার ব্যক্তিগত আবেগ, অনুভূতি, ব্যক্তিগত মেন্টাল স্টেট, মানসিক অবস্থা, এইসবের উপর বিচার করে বাস্তবতার একটা ছবি তুলে ধরছেন। সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দে ইউজ মিথ অ্যান্ড আনকনসিয়াস ফোর্সেস, প্রচলিত লোককাহিনী, রূপকথা এবং মানুষের যে অবচেতন মনের যে চিন্তাধারা, সেগুলোকে তারা ফোকাস করছেন। কনভেনশনাল ওয়েতে যেভাবে মানুষজন চিন্তা করে, প্রথাগত উপায়ে মানুষ যেরকম বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টা করে, কবি সাহিত্যিকরা তারা কিন্তু সেই পথ থেকে পুরোপুরি সরে আসছেন। তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, তারা তাদের আবেগ, অনুভূতি, মেন্টাল স্টেট, মানে অনেকটা রোমান্টিকদের সাথে কিন্তু কিছুটা কানেকশন আমরা পাই। যে প্রথাগত বাস্তবতা সম্পর্কে মানুষের যে সাধারণ জ্ঞান, সেটার থেকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। দে আর প্রপোজিং সামথিং টোটালি ডিফারেন্ট। বাস্তবতা বলতে সাধারণ মানুষ যা বোঝে, বাস্তবতা আসলে তা না। দ্য আর্টিস্ট দে আর ট্রাইং টু ডেমনস্ট্রেট সামথিং নিউ, অন্য কিছু তারা বোঝানোর চেষ্টা করছেন। এর সাথে যোগ হয়েছে ইন্ডিভিজুয়ালিজম, যেটা আমরা রোমান্টিক লিটারেচারে পড়েছি, সেটা থেকে আপনারা দেখে নেবেন। ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য, ইউনিকনেস, পার্সোনাল ইউনিকনেস। শিল্পীরা তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চেয়েছেন। এস্ট্রেঞ্জমেন্ট ফ্রম রিলিজিয়ন
নেচার, সায়েন্স, ইকোনমি অর সোশ্যাল মেকানিজম, প্রচলিত ধর্ম, প্রকৃতি সম্পর্কে প্রথাগত যে ধারণা, বিজ্ঞান, অর্থনীতি, সামাজিক বিভিন্ন সংগঠন, এসব থেকে একটু দূরে সরে এসে তারা তাদের ব্যক্তিগত নিজস্বতা সাহিত্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এবং শিল্পীরা বলছেন যে অনলি আর্টিস্ট শুড জাজ দ্য আর্ট, শুধু শিল্পীদেরই অধিকার আছে শিল্পকে মূল্যায়ন করার। সোসাইটি শুড নট জাজ দ্য আর্ট। প্রথাগত দৃষ্টিভঙ্গিতে সমাজ শিল্পকে তারা জাজ করতে পারবে না, শুধুমাত্র শিল্পীরাই পারে শিল্পকে জাজ করতে। নাম্বার 4, যেটা দিয়ে আমাদের প্রাইমারি ওয়ার্ম আপ ডিসকাশন শেষ করব, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিজম। আধুনিক সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ইন্টেলেকচুয়ালিজম, বুদ্ধিবৃত্তি, দ্য ব্রেইন অ্যাক্টিভিটি। যারা রাইটার, যারা বিশেষ করে কবি, তারা বলছেন যে রাইটিং ইজ মোর সেরিব্রাল দ্যান ইমোশনাল। রোমান্টিক পোয়েটরা যেরকম ইমোশনের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, মডার্ন পোয়েটরা এসে তারা বলছেন না, শুধু ইমোশনের উপর গুরুত্ব দিলে হবে না, এতে একটু ব্রেইন খাটাতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করতে হবে, একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে। তারা বলছেন যে ওয়ার্ক, যে কোনো ওয়ার্ক, সাহিত্যকর্ম টেন্টেটিভ, ফাইনাল রেজাল্ট বলতে কিছু নাই, নাথিং ইজ ফাইনালাইজড। সাহিত্যকর্ম সবসময় টেন্টেটিভ, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ফাইনাল প্রোডাক্ট বলতে কিছু নাই, অলওয়েজ ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। অ্যানালিটিক্যাল অ্যান্ড ফ্র্যাগমেন্টারি, সাহিত্য মানেই হচ্ছে এখানে বিশ্লেষণের ব্যাপার আছে, অ্যানালিসিসের ব্যাপার আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আধুনিক সাহিত্য মানেই হচ্ছে ফ্র্যাগমেন্টারি, একটা খণ্ড বোধ থাকবে, মনে হবে ইনকমপ্লিট। আধুনিক কবিতা, গল্প, উপন্যাস পড়লে মনে হবে ইনকমপ্লিট, ফ্র্যাগমেন্টেড, এবং দে আর মোর পোজিং কোয়েশ্চেন্স মোর দ্যান অ্যান্সারিং দেম। তারা প্রশ্নের উত্তর দেওয়ার থেকে তারা প্রশ্ন করতে বেশি আগ্রহী, উত্তর দেওয়ার চাইতে তারা প্রশ্ন করতে বেশি আগ্রহী। ভিউ পয়েন্টস এন্ড ক্যারেক্টার্স আর ডিটাচড এন্ড ডিপার্সোনালাইজড। যারা রাইটার, তারা তাদের দৃষ্টিভঙ্গিকে একটু ডিটাচড, ডিপার্সোনাল, মানে অবজেক্টিভ রাখার চেষ্টা করেন, মানে তাদের ব্যক্তিগত যে ব্যক্তিগত মানসিক অবস্থা থেকে একটু দূরে থাকার চেষ্টা, একটু একটু ডিটাচড হওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে রোমান্টিকদের সাথে একটা পার্থক্য। যখন সাহিত্যকর্মে ইন্টেলেকচুয়ালিটি প্রবেশ করে যায়, তখন কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হয়, একটা ডিপার্সোনালাইজড অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ কিন্তু তখন আমরা দেখতে পাই। এই বিষয়টা আমরা পরবর্তীতে, এই যে আজকের ক্লাসে আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এই যে এই পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, এটা এটা হচ্ছে ওয়ার্ম আপ, এটা পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। তবে আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তুটা হচ্ছে মডার্ন পোয়েট্রি, যেটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমি আবার আবার সবাইকে একবার ইনভিটেশন দিয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনাদের সাথে এই স্লাইড গুলো অলরেডি শেয়ার করা হয়ে গেছে, আপনাদের সাথে অলরেডি স্লাইড গুলো শেয়ার করা হয়ে গেছে। আমরা আমাদের মূল ক্লাস শুরু করতে যাচ্ছি। এতক্ষণ আমরা একটু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করলাম, এটা পরবর্তীতে আমি আবার ফিরে আসবো, আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলোতে আবার ফিরে আসবো। 20th century poets and poetry, মডার্ন পোয়েটস এন্ড পোয়েট্রি, এটা হচ্ছে আজকে আমাদের লেকচার 9 এর বিষয়বস্তু। এটা আজকে আমরা বোঝার চেষ্টা করব, যথারীতি আমরা যেভাবে করি, ডিসকাশনের মাধ্যমে যতটুকু ইজি করে নেওয়া যায়। আধুনিক কবিতা, মডার্ন পোয়েট্রি, 20th century পোয়েট্রি, মডার্ন পোয়েট্রি অর 20th century পোয়েট্রিতে সবার আগে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দ্য ইমাজিস্ট মুভমেন্ট, ইমাজিস্ট আন্দোলন। এখন ইমাজিস্ট আন্দোলনটা কি? আমি রিকোয়েস্ট করব শাফিন, দেখতে পাচ্ছেন শাফিন? শাফিন Yes, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। একটু পড়েন তো শুরু থেকে, দ্য ইমাজিস্ট মুভমেন্ট। Okay. The Imagist movement. The years leading up to the World War, I saw the start of আয়না poetic ওয়ান, revelation. ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। Oh, sorry, sir.
World War One saw the start of poetic revelation. The Imagist movement, influenced by the philosopher poet T.E. Halmes, হিউম, insisted. উচ্চারণটা হচ্ছে হিউম। Sorry, T.E. Hume's insistence on hard, clear, uh, precise প্রিসাইজ, images. প্রিসাইজ। Sorry, precise, yes, precise images, and encouraged by the modernist American poet Ezra Pound, who was then living in London, fought against romantic fuzziness and facile emotionalism and poetry. আচ্ছা, The movement, শাফিন, এখানে yes, একটু sir. বোঝার ব্যাপার আছে, একটু আস্তে আস্তে পড়তে হবে। দ্য ইয়ার্স লিডিং আপ টু ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগের সময়টা, আগ মুহূর্তটা, মানে আমরা বলছি 1901 থেকে 1914, এই সময়টা। দ্য ইয়ার্স লিডিং আপ টু ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, এই সময়টাতে আমরা কবিতায় একটা বিশেষ বিপ্লব লক্ষ্য করছি। ইট স দ্য স্টার্ট অফ এ পোয়েটিক রেভলিউশন, কবিতার জগতে একটা বড় ধরনের বিপ্লব আমরা দেখতে পাচ্ছি। এই রেভলিউশনটার নাম হচ্ছে দ্য ইমেজিস্ট মুভমেন্ট। ইমেজিস্ট শব্দটা এসেছে ইমেজ থেকে, ছবি থেকে। দ্য ইমেজিস্ট মুভমেন্ট, ইমেজিস্ট মুভমেন্ট বিষয়টা কি? দ্য ইমেজিস্ট মুভমেন্ট, it is influenced by the philosopher poet T.E. Humes, কবি এবং দার্শনিক টি.ই. হিউম। এটার এলটা সাইলেন্ট হবে, উচ্চারণটা হবে হচ্ছে হিউম। টি.ই. হিউমস, উনি কি বলছেন? উনি তার দর্শনের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন? ইনসিস্টেন্স অন হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ ইমেজ, কবিতার মাধ্যমে একটা পরিষ্কার স্পষ্ট ছবি ফুটিয়ে তুলতে হবে। ভালো করে খেয়াল করেন, টি.ই. হিউম কি বলছেন? দ্য ফোকাস ইজ অন হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ ইমেজ, স্পষ্ট, পরিষ্কার, একদম যথাযথ ছবি। কবিতার মধ্যে স্পষ্ট, পরিষ্কার, যথাযথ ছবি ফুটিয়ে তুলতে হবে। এবং টি.ই. হিউমের এই ফোকাস অন হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ ইমেজ অফ পোয়েট্রি, ইট ওয়াজ এনকারেজড বাই মডার্নিস্ট আমেরিকান পোয়েট আজরা পাউন্ড। আজরা পাউন্ড, উনি এই টি.ই. হিউমের এটা দ্বারা উনি অনুপ্রাণিত। এজরা পাউন্ড উনি যে কাজটা করলেন, উনি তখন লন্ডনে ছিলেন, উনি তো আমেরিকান কবি, উনি তখন লন্ডনে বসবাস করছিলেন। হি ফট, এখানে ফট বলতে তো লিটারাল মারামারি না, উনি আসলে উনার সাহিত্য কর্মের মাধ্যমে যুদ্ধ করেছেন কার বিরুদ্ধে? হি ফট এগেইনস্ট দ্য রোমান্টিক ফাজিনেস, উনি রোমান্টিক পোয়েট্রি যে বিশ্বাস, সেই বিশ্বাসের বিরুদ্ধে উনি মানে মেটাফরিক্যাল একটা ফাইটিং এ জড়িয়ে গিয়েছিলেন। হি রিঅ্যাক্টেড এগেইনস্ট দ্য রোমান্টিক ফাজিনেস অ্যান্ড facile ইমোশনালিজম ইন পোয়েট্রি, মানে কবিতায় যে অতিরিক্ত আবেগ, কবিতায় যে অতিরিক্ত আবেগ এবং রোমান্টিক বৈশিষ্ট্যের কারণে কবিতার মধ্যে একটা অস্পষ্টতার জন্ম হয়, কবিতার মধ্যে একটা অস্পষ্টতার জন্ম হয়। উনি এই রোমান্টিক ফাজিনেস, অস্পষ্টতার বিরুদ্ধে উনি রিয়াকশন জানিয়েছেন এবং অতিরিক্ত আবেগ, কবিতায় অতিরিক্ত আবেগ স্থাপন করার বিরুদ্ধে উনি কথা বলেছেন। মানে কবিতায় খুব বেশি আবেগ আক্রান্ত হওয়া যাবে না। টু মাচ ইমোশনালিজম ইজ নট সুটেড ফর পোয়েট্রি, বিশেষ করে আধুনিক কবিতায় এত বেশি ইমোশনাল হওয়া যাবে না। তাহলে টি.ই. হিউম উনি বলছেন কবিতায় যে ছবিগুলো ফুটিয়ে তুলতে হবে সেগুলো পরিষ্কার স্পষ্ট, মানে কবিতায় ভাষা হতে হবে পরিষ্কার স্পষ্ট। যা কিছু বোঝাবো, যা কিছু বলবো তা যেন স্পষ্ট হয়, যা কিছু বলবো, যা কিছু বোঝাবো সেটা যেন স্পষ্ট হয়। অস্পষ্ট কোনো কথাবার্তা থাকবে না, কোনো হেয়ালি থাকবে না, কোনো অতিরিক্ত ইমোশন থাকবে না, রোমান্টিক কোনো অস্পষ্টতা থাকবে না। টি.ই. হিউম, আজরা পাউন্ড, এরা দুজনই হচ্ছে এই ইমাজিস্ট মুভমেন্টের দুইজন অগ্রণী কবি।
টি হিউম বলেছেন যে কবিতার ভাষা হতে হবে পরিষ্কার, স্পষ্ট, যা কিছু বলবো পরিষ্কার বলবো, কোনো হেয়ালি থাকবে না, হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ। যা কিছু বোঝাতে চাবো কবিতায় সেটা প্রিসাইসলি বোঝাবো, প্রিসাইসলি। আর এজরা পাউন্ড উনি এই কথাটাকেই একটু অন্যভাবে বলেছেন। কিভাবে বলেছেন? যে কবিতার মধ্যে কোনো আননেসেসারি রোমান্টিক ফাজিনেস, কোনো আনক্লিয়ার কোনো কথা, কোনো হেয়ালি থাকা উচিত না। অ্যান্ড ফ্যাসাইল ইমোশনালিজম, এক্সট্রা ইমোশনালিজম, এক্সাজারেটেড ইমোশন, তা যেন না থাকে। বুঝতে পারছেন আপনারা ইমেজিস্ট মুভমেন্টের কথা কি? হার্ড, Yes, sir. ক্লিয়ার, প্রিসাইজ, কোনো অতিরিক্ত ইমোশন থাকবে না, এবং ফাজিনেস, অস্পষ্টতা, কোনো ফাজিনেস থাকবে না। যা কিছু কবিতার থাকবে, কবিতার ভাষা হতে হবে পরিষ্কার, স্পষ্ট। এই হচ্ছে ইমাজিস্ট পোয়েটদের কথা। The movement developed simultaneously on both sides of the Atlantic. আটলান্টিক মহাসাগরের বোথ সাইড মানে কি? আমেরিকাতেও এই পরিবর্তনটা আসছে, ইউরোপেও এই পরিবর্তনটা, ইউরোপ আমেরিকা দুই মহাদেশেই আমরা দেখতে পাচ্ছি ইমাজিস্ট মুভমেন্ট তখন বেশ সক্রিয় হয়ে উঠছে। বিশেষ করে রোমান্টিক পিরিয়ডে রোমান্টিক কবিদেরকে মডার্ন পোয়েটরা প্রায় তারা সমালোচনা করতেন যে রোমান্টিক কবিরা তারা অনেক বেশি ইমোশনাল, দে আর ওয়ে টু ইমোশনাল, ওয়ে টু, মানে তাদের কথার মধ্যে অনেক অস্পষ্টতা অনেক বেশি। ইমাজিস্ট পোয়েটরা তারা হচ্ছে, তাদের কথা হচ্ছে আমি কবিতায় যা লিখবো একদম স্পষ্ট, যা কিছু বলা হবে একদম ক্লিয়ার, হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ, উইদাউট রোমান্টিক ফাজিনেস অর এক্সাজারেটেড ইমোশনস। কবিতা অনেকটা এই ছবিটাই আমরা পাচ্ছি। আধুনিক কবিতার প্রথম যে আন্দোলন, ইমাজিস্ট আন্দোলন, এটার মূল কথা হচ্ছে এটাই। কারা কারা প্র্যাকটিস করেছেন? অ্যামি লাওয়েল, রিচার্ড অলডিংটন, হিলডা ডুলিটল, জন কুড ফ্লেচার, এফ এস ফ্লিন্ট, এরা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। সবার নাম মনে রাখতে হবে না, এখান থেকে আপনারা আপাতত হিউম আর পাউন্ড এই দুইজনের নাম মনে রাখেন। এরা দুজন ইমাজিস্ট মুভমেন্টটাকে সবার কাছে পরিচিত করলেন। এদের কথা কি? এদের কথা হচ্ছে কবিতার ভাষা হতে হবে পরিষ্কার, স্পষ্ট। কবিতার ভাষা হতে হবে পরিষ্কার, স্পষ্ট, কোনো হেয়ালি থাকবে না, কোনো ধোঁয়াশা ঝাপসা কোনো কথা থাকবে না, কোনো হেয়ালি ইঙ্গিত থাকবে না, অতিরিক্ত কোনো আবেগ থাকবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে ইমাজিস্ট মুভমেন্ট। ইমাজিস্ট মুভমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? এই স্লাইড নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন না থাকলে আমরা পরেরটাতে যাব। পরের স্লাইডটা আমি পড়ার জন্য রিকোয়েস্ট করব শামসুন নাহার। শামসুন নাহার দেখতে পাচ্ছেন? শামসুন নাহার পপি শুনতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো। Yes, sir. The Imagist movement too. The Imagist movement too. As Flint explained in an article, the Imagists insist on direct treatment of the thing, whether subjective or objective, on the avoidance of all words that did not contribute to the presentation, and on a freer metrical movement than a strict adherence to the sequence of a metronome could allow. All this encourage precision in imaginary and freedom of Imagery. rhythmic Imagery. movement. Precision Imagery in and imagery. precision and imagery and freedom of rhythmic movement, but more was required for the production of poetry of any real scope and interest. Imagism went in for the short, sharply edged descriptive lyric, but it had no technique for the production or of longer and more complex poems. থ্যাংক ইউ পপি। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো বোল্ড করা আছে, আমরা এইগুলোতে ফোকাস করি।
যারা ইমেজিস্ট ছিলেন, যারা নিজেদেরকে ইমেজিস্ট বলে দাবি করতেন, তাদের কথা কি ছিল? যে কবিতায় যা কিছু লিখবো স্পষ্ট, পরিষ্কার, কোনো হেয়ালি ঝাপসা কোনো কিছু থাকবে না, কোনো অস্পষ্ট ইঙ্গিত থাকবে না, অতিরিক্ত কোনো আবেগ থাকবে না। ইমেজিস্টরা তারা ফোকাস কোথায় করতো? দ্য ইমেজিস্ট ইনসিস্টেড অন, তারা কোথায় গুরুত্ব দিয়েছেন? অন ডিরেক্ট ট্রিটমেন্ট অফ দ্য থিং। কবিতা বিষয়বস্তু, এটাকে এখানে বলা হচ্ছে থিং। যা কিছু নিয়ে লিখবো সরাসরি লিখবো, আমি কোনো হেয়ালি করে ঝাপসা করে মানে ঘুরিয়ে পেঁচিয়ে লিখবো না। কবিতায় যে বিষয়বস্তু থাকবে সেটা আমি স্পষ্ট করে লিখবো, সরাসরি লিখবো। ডিরেক্ট ট্রিটমেন্ট অফ দ্য থিং। কবিতায় যা কিছু লিখবো সরাসরি স্পষ্ট লিখবো, ওয়েদার সাবজেক্টিভ অর অবজেক্টিভ। মানে আমার কবিতার বিষয়বস্তু যা থাকবে সেই বিষয়বস্তু অনুযায়ী আমি স্পষ্ট করে লিখবো, কোনো অস্পষ্টতা থাকবে না। ডিরেক্ট, ডিরেক্ট ট্রিটমেন্ট অফ দ্য থিং। কবিতার যে বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার, সেই সাবজেক্ট ম্যাটারটার উপর ভিত্তি করে আমরা সরাসরি লিখব। দ্যাট ডিড নট কন্ট্রিবিউট টু দ্য প্রেজেন্টেশন। যদি কবিতায় এমন কোনো অংশ থাকে, উই শুড অ্যাভয়েড অল দ্য আননেসেসারি ওয়ার্ডস। আমার কবিতার ভেতরে যেন একটাও অপ্রয়োজনীয় শব্দ, অপ্রয়োজনীয় বাক্য না থাকে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফ্রেজ, প্রত্যেকটা সেন্টেন্স যেন দরকারি হয়। অদরকারি, অপ্রয়োজনীয়, আননেসেসারি কোনো কথা থাকবে না। একটা কবিতায় আমার 10টা লাইন আছে, এই 10টা লাইনই জরুরি। আমি খুঁজে বের করবো এর মধ্যে থেকে কোনো পার্ট আননেসেসারি আছে কিনা, অপ্রয়োজনীয় কোনো কিছু থাকলে সেটা বাদ। কবিতার প্রত্যেকটা অংশ যেন এসেনশিয়াল হয়, একটাও আননেসেসারি এলিমেন্ট থাকবে না। there should be no unnecessary elements. কবিতার মধ্যে কোনো অপ্রয়োজনীয়, অদরকারি কোনো শব্দ বা বাক্য থাকবে না। all this encouraged precision in imagery. আমি কবিতায় যে ছবিটা ফুটিয়ে তুলতে চাবো সেটা যেন স্পষ্ট হয়। মানে কবি যে ছবিটা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেই ছবিটাই যেন স্পষ্টভাবে ফুটে ওঠে। কবিতা লেখার আগে কবির তো একটা উদ্দেশ্য থাকে, একটা ইন্টেনশন থাকে যে আমার পোয়েটিক ইমেজটা হবে এরকম, আমি এই ছবিটা আমার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইবো। সেই ছবিটা যেন প্রিসাইজ হয়, স্পষ্ট হয়, যথাযথ হয়। কবি তার যে ছবিটা ফুটিয়ে তুলতে চাইছেন সেই ছবিটা যেন স্পষ্ট হয়। প্রিসিশন ইন ইমেজারি। ইমেজারি বলতে কবিতায় যে ছবিটা ফুটে ওঠে। কবিতা পড়তে পড়তে আমাদের চোখের সামনে ছবি ভেসে ওঠে না, নদী, গাছপালা, পর্বত, কোন একটা বিশেষ দৃশ্য, সেটাকে বলা হয় ইমেজারি। কবি সচেতন থাকবেন তার কবিতার ছবিটা, দৃশ্যটা যেন স্পষ্ট হয়। এবং পোয়েট শুড হ্যাভ ফ্রিডম অফ রিদমিক মুভমেন্ট। কোন গদ বাঁধা ছন্দে বা মাত্রায় যে লিখতে হবে, এই রকম ছন্দে লিখতে হবে, এই মাত্রায় লিখতে হবে, এরকম কিছু না। কবির হাতে থাকবে সম্পূর্ণ স্বাধীনতা, কবি যেভাবে ইচ্ছা সেইভাবে লিখতে পারবেন। পোয়েট হ্যাড কমপ্লিট ফ্রিডম। ইমেজারিটা স্পষ্ট করার জন্য, ইন অর্ডার টু অ্যাচিভ আ হার্ড, প্রিসাইজ এন্ড ক্লিয়ার ইমেজ, কবিতায় একটা স্পষ্ট পরিষ্কার ছবি পাওয়ার জন্য একজন কবি যে কোনো ছন্দে, যে কোনো রিদম, যে কোনো রাইমে সে লিখতে পারে। আ পোয়েট হ্যাজ আলটিমেট ফ্রিডম। বাট উদ্দেশ্য একটাই, কবিতার মাধ্যমে যে কথাটা বলবে সেটা যেন স্পষ্ট হয়, পরিষ্কার হয়। কবিতার মাধ্যমে যে ছবিটা ফুটে উঠবে সেটা যেন ক্লিয়ার হয়, প্রিসাইজ হয়, কোনো আননেসেসারি কোনো পার্ট যেন না থাকে। আমি যা বলতে চাইছি তাই বলবো, আননেসেসারি একটা শব্দও বলবো না। আমি যে ছবিটা ফুটিয়ে তুলতে চাইছি ওই ছবিটাই আমি স্পষ্টভাবে ফুটিয়ে তুলবো। এইটাই থার্ড পয়েন্টে বলছে। ইমেজিজম, ইমেজিজমে যারা বিশ্বাস করতো, দে ওয়েন্ট ইন ফর দ্য শর্ট, যে আমি কবিতা লিখবো, আমার কবিতা আননেসেসারি টেনে এত লম্বা করার প্রয়োজন নাই, আমার কবিতা ছোটই থাকুক, আমি যা কিছু বলবো অল্প করে, ছোট করে, স্পষ্ট করে বলবো। দেখা যাচ্ছে ইমেজিজমে যারা বিশ্বাস করতো সেই কবিদের কবিতা হয়ে গেল খুব ছোট। দেখা যায় 3 লাইন বা 4 লাইন বা 8 লাইন, অল্প। মানে তাদের বক্তব্য অল্প, তাদের ইমেজটা যেহেতু কোনো আননেসেসারি পার্ট নেই, কোনো হেয়ালি নাই, তাদের কবিতার মধ্যে দৈর্ঘ্যটা কিন্তু কমে গেল। পোয়েট্রি বিকেম শর্ট।
কবিরা বলল যে তাতে কোনো সমস্যা নাই, আমার কবিতা শর্ট হলেও কোনো সমস্যা নাই, তবে যা বলবো পরিষ্কার স্পষ্ট, একদম প্রিসাইজ ক্লিয়ার, শর্ট, শার্পলি এজড, ডেসক্রিপটিভ লিরিক। শার্পলি এজড, আমি যা বলবো একদম তীক্ষ্ণ, আমার বক্তব্যে তীক্ষ্ণতা থাকবে, কোনো হেয়ালি থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, আননেসেসারি ইমোশন থাকবে না, কোনো রোমান্টিক ফাজিনেস, অস্পষ্টতা, ধোঁয়াশা, কুয়াশা এসব কোনো কিছু থাকবে না, যা বলবো তীব্র, তীক্ষ্ণ, তীক্ষ্ণ ভাষা। এখন লিরিক হতে হবে ডেসক্রিপটিভ। কবিতায়, কবিতার যে বাক্যগুলো, কবিতার বাক্যগুলো হতে হবে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বলতে বিস্তারিত ব্যাখ্যা থাকবে, কবি যে কথাটা বলতে চাইছেন সেই কথার বিস্তারিত ব্যাখ্যা থাকবে। কেন? যদি বিস্তারিত ব্যাখ্যা না থাকে, যদি ডেসক্রিপটিভ লিরিক না থাকে, তাহলে কবির কথা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে পাঠকরা বুঝতে পারবে না। দেয়ার ইজ এ রিস্ক অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির সুযোগ আছে, এবং এই জিনিসটা তারা খুব সেন্সিটিভ ভাবে পালন করতো। ইমেজিস্টরা এই বিষয়ে খুব সেন্সিটিভ, যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আমি লিখবো অল্প, কিন্তু যতটুকু লিখবো একদম পরিষ্কার, স্পষ্ট, ক্লিয়ার, তীক্ষ্ণ, যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, কোনো রকম ডাবল মিনিং না থাকে, কোনো কনফিউশন না থাকে, পাঠকরা যেন কখনো কনফিউজ না হয় যে কবি সাহেব কি বললেন বুঝলাম না। কবিরা বলছেন যে আমরা যা বলবো স্পষ্ট বলবো, অল্প কথায় যা বলবো স্পষ্ট বলবো। এই যে স্পষ্ট বলা, পরিষ্কার করে বলা কবিতার মাধ্যমে, এই আন্দোলনটাই হচ্ছে ইমাজিস্ট মুভমেন্ট। ইমাজিস্ট আন্দোলন কাদের কথা আমাদের মনে রাখবো? আমরা টি.ই. হিউমের কথা মনে রাখবো, আজরা পাউন্ডের কথা মনে রাখবো। আজরা পাউন্ডের ছবি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ইমাজিস্ট মুভমেন্ট। ওকে, এখন আমরা চলে যাই আমাদের নেক্সট আন্দোলন। ইমাজিস্ট মুভমেন্টের পর নতুন এক আন্দোলনের সাক্ষী আমরা হচ্ছি। আফনান ফাতেমা রোদসী দেখতে পাচ্ছেন? রোদসী দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। পড়বেন শুরু থেকে। Okay, sir. The revival of metaphysical movement. Sir Herbert Grierson's great edition of the poems of John Donne in 1912 both reflected and helped to encourage a new enthusiasm for 17th century metaphysical poetry. The revival of interest in metaphysical wit brought with it a desire of the part of some pioneering poets to introduce into their poetry a much higher degree of intellectual complexity than had been found among the Victorians or Georgians. থ্যাংক ইউ রোদসী। আপনারা জন ডানের সাথে পরিচিত আছেন আশা করি। ইন্ট্রোডাকশন টু লিটারেচার পোয়েট্রিতে আপনাদের জন ডানের কবিতা পড়ে আসার কথা, দ্য গুড মরো, দ্য ফ্লাই, এই কবিতাগুলো ছিল। স্যার হার্বার্ট ক্রিয়ারসন 1912 সালে জন ডানের কিছু কবিতা আবার রিপাবলিশ করলেন। স্যার হার্বার্ট ক্রিয়ারসনের কথা হচ্ছে যে জন ডান তার সময়ের কবিদের তুলনায় অনেক বেশি অ্যাডভান্সড ছিলেন। ওনার কবিতায় বেশ কিছু আধুনিক কিছু উপাদান রয়েছে, যেটা আমরা এই আধুনিক যুগে প্র্যাকটিস করতে পারি। জন ডানের কবিতা যখন আধুনিক পাঠকরা, আধুনিক কবিরা তারা যখন স্টাডি করলো, তখন তারা বেশ দারুণভাবে ইন্সপায়ার্ড হলেন একটা নতুন আন্দোলনে। নিউ এনথুসিয়াজম, একটা নতুন উদ্দীপনা তৈরি হলো কবিদের মধ্যে, বিশেষ করে মডার্ন পোয়েটদের মধ্যে একটা নতুন ইন্সপিরেশন, নতুন উদ্যম, নতুন এনথুসিয়াজম আসলো। কিসের ব্যাপারে? ফর 17th সেঞ্চুরি মেটাফিজিক্যাল পোয়েট্রি। সপ্তদশ শতাব্দীতে মেটাফিজিক্যাল পোয়েট্রি বেশ বিখ্যাত হয়েছিল। সেই মেটাফিজিক্যাল পোয়েট্রির প্রতি একটা আলাদা আকর্ষণ, উদ্দীপনা তৈরি হয় কবিদের মধ্যে। জন ডান, অ্যান্ড্রু মার্ভেল এবং আরো যারা মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, তারা যে কবিতাগুলো লিখেছেন, যে কবিতার মধ্যে বুদ্ধিমত্তার স্পষ্ট ছাপ রয়েছে, মানে তাদের কবিতায় শুধুমাত্র ইমোশন নিয়ে, আবেগ অনুভূতি নিয়ে বা ভালোবাসা নিয়ে বা মানবীয় যে বিভিন্ন আবেগ, এসব নিয়ে তারা শুধু কথা বলেননি, তারা বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেছেন, তারা ইন্টেলেকচুয়ালিটি নিয়ে কথা বলেছেন। এই যে ইন্টেলেকচুয়ালিটি, এই ইন্টেলেকচুয়ালিটির প্রতি যে কবিদের যে আগ্রহ,
আরো স্পষ্ট করে বলতে গেলে কবিতার মধ্যে যে বুদ্ধিমত্তার প্রয়োগ, মেলবন্ধন, দ্য কানেকশন বিটুইন পোয়েট্রি অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটি, এই বিষয়টা উৎসাহ দিচ্ছে জন ডানের মেটাফিজিক্যাল মুভমেন্ট। সেই সপ্তদশ শতাব্দী, সপ্তদশ শতাব্দী বলতে 1600 সাল থেকে 1699 সাল, শতাব্দী 1 মাইনাস করে হিসাব করতে হয়, তাহলে 17th সেঞ্চুরি হচ্ছে 1600 থেকে 1699। এই সময়টাতে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির উত্থান পেয়েছিলাম। আধুনিক যুগের কবিরা সেটা খুব ভালোভাবে তারা স্টাডি করলেন। এই স্টাডির ফলে মেটাফিজিক্যাল মুভমেন্টের প্রতি আবার একটা নতুন আগ্রহ জন্মালো। দ্য রিভাইভাল অফ ইন্টারেস্ট ইন মেটাফিজিক্যাল উইট। মেটাফিজিক্যাল উইট, বিশেষ করে জন ডান তার কবিতায় যে বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করেছিলেন, সেটা আধুনিক কবিদেরকে দারুণভাবে উদ্দীপনা জাগালো, তাদের মনে দারুণ একটা ইন্টারেস্ট তৈরি হলো। দ্য রিভাইভাল অফ ইন্টারেস্ট ইন মেটাফিজিক্যাল উইট brought with it a desire on the part of some pioneering poets to introduce into their poetry. আধুনিক যুগে যারা মোটামুটি প্রথম সারির কবি ছিলেন, তারা তাদের কবিতায় বেশ কিছু উপাদান অ্যাড করলেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে a much higher degree of intellectual complexity. Intellectual complexity, intellectuality, কবিতার মধ্যে বুদ্ধিবৃত্তি, মানে আপনাকে পড়াশোনা করে মাথা খাটিয়ে ব্রেন অ্যাপ্লাই করে বের করতে হবে। কবিতা বোঝার জন্য আপনাকে শিক্ষিত হতে হবে। ইউ নিড টু বি প্রপারলি এডুকেটেড, ইউ নিড টু অ্যাপ্লাই ইউর ইন্টেলেকচুয়ালিটি মোর ভিগোরাসলি, আরো তীব্রভাবে আপনার বুদ্ধিকে, মাথার বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আপনার বুদ্ধি না খাটান তাহলে আপনি কবিতা বুঝতে পারবেন না। জন ডানের মেটাফিজিক্যাল পোয়েট্রি ছিল এরকম যে আপনি যদি শিক্ষিত না হতেন, আপনার যদি তখনকার সময়ের যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে আপনার যদি ধারণা না থাকতো, আপনি যদি শিক্ষিত না হতেন, তাহলে আপনি কিন্তু জন ডানের কবিতা বুঝতে পারবেন না। if you are not educated, if you are not educated in modern knowledge, then you will not be able to understand metaphysical poetry. মেটাফিজিক্যাল কবিতা বুঝতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে, ফিলোসফি সম্পর্কে ধারণা থাকতে হবে, দর্শন বিজ্ঞান সম্পর্কে আপনার একটা মোটামুটি একটা ধারণা থাকতে হবে, তা না হলে আপনি কবিতা বুঝবেন না। সেই যে টেন্ডেন্সি, ওইটা আমরা আধুনিক কবিদের মধ্যে দেখতে পাচ্ছি। আধুনিক কবিরা তাদের কবিতায় নতুন একটা উপাদান যোগ করছেন, দে আর অ্যাডিং আ নিউ এলিমেন্ট। সেটা কি? আ মাচ হায়ার ডিগ্রি অফ ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, আপনাকে আপনার ব্রেন খাটাতে হবে। কবিতা যদি বুঝতে চান আপনার ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে। That had been found among Victorians or the Georgians. ভিক্টোরিয়ান পিরিয়ড বলেন অথবা জর্জিয়ান পিরিয়ড, এটা আপনারা মোটামুটি জর্জিয়ান পিরিয়ড সম্পর্কে আমরা গত ক্লাসে বলেছি। জর্জিয়ান পিরিয়ড কোনটা? পঞ্চম জর্জ দ্য ফিফথ, তার সময়টা। কুইন ভিক্টোরিয়ান পিরিয়ড অর দ্য পিরিয়ড অফ জর্জ দ্য ফিফথ, এই সময়ে যে কবিতা, এই সময়ের কবিতার থেকে আধুনিক কবিতা বুঝতে হলে আপনার যে ইন্টেলেকচুয়ালিটি, সেটার অ্যাপ্লিকেশনটা বেশি সিরিয়াসলি করতে হবে। আপনি যদি ইন্টেলেকচুয়ালি না ভাবতে পারেন তাহলে আপনি আধুনিক কবিতা বুঝতে পারবেন না। আধুনিক কবিতার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাতে হবে। শিক্ষিত না হলে, প্রপারলি এডুকেটেড না হলে কবিতার মানেগুলো বুঝতে পারবে না। এই হচ্ছে মেটাফিজিক্যাল মুভমেন্ট। মেটাফিজিক্যাল মুভমেন্টের যে রিভাইভাল, পুনরুত্থান, রিভাইভাল মানে কি? পুনরুত্থান। মেটাফিজিক্যাল মুভমেন্ট আন্দোলনটা আবার নতুন করে জেগে উঠলো। জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, তারা যেই আন্দোলনটা সেই সপ্তদশ শতাব্দীতে 17th সেঞ্চুরিতে যে আন্দোলনটা করেছিলেন, সেই আন্দোলনের একটা পুনর্জাগরণ আমরা আধুনিক যুগে দেখতে পাচ্ছি 20th সেঞ্চুরিতে। 17th সেঞ্চুরির আন্দোলন কিন্তু 20th সেঞ্চুরিতে জাগ্রত হচ্ছে 300 বছর পর, আফটার অলমোস্ট 300 ইয়ার্স। 300 বছর আগের একটা আন্দোলন
300 বছর পরে গিয়ে আবার পুনর্জাগরিত হচ্ছে। মেটাফিজিক্যাল মুভমেন্টটা কি ছিল? অ্যাটেনশন টু ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। তাহলে আমরা বলতে পারি আধুনিক কবিতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, ইন্টেলেকচুয়ালিটি, যেটা আমরা লেকচারের শুরুতে আলোচনা করেছিলাম, যে কবিরা তারা ইচ্ছা করে তাদের কবিতার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি অ্যাড করে দিচ্ছেন, যেন পাঠকরা তাদের মগজ খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে যেন কবিতার অর্থ বের করে নেয়। সবকিছু সহজভাবে ব্যাখ্যা করা থাকবে না, যারা পাঠক তাদেরকে মাথা খাটিয়ে কিছুটা বের করে নিতে হবে। তাহলে আমরা কি কি আলোচনা করলাম এখন পর্যন্ত? দুটো আন্দোলনের কথা আলোচনা করলাম। ইমাজিস্ট মুভমেন্ট, যেখানে কবিদের উদ্দেশ্য হচ্ছে যা কিছু কবিতায় থাকবে স্পষ্ট থাকবে, পরিষ্কার থাকবে, কোনো এক্সাজারেটেড ইমোশন থাকবে না, কোনো রোমান্টিক অস্পষ্টতা থাকবে না। কবিতার ছবিটা স্পষ্টভাবে পাঠকের সামনে হাজির হবে, যাতে কোনো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এটা ছিল ইমাজিস্ট মুভমেন্ট। কারা কারা ছিলেন? হিউম ছিলেন, পাউন্ড ছিলেন। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্টে আমরা জন ডানের যে ফিলোসফি, জন ডানের যে আইডিওলজি, সেটার আমরা পুনর্জাগরণ দেখতে পাচ্ছি। মেটাফিজিক্যাল মুভমেন্টের রিভাইভাল দেখতে পাচ্ছি। স্যার হার্বার্ট ক্রিয়ারসন উনি এবং তার সহযোগীরা তারা নতুন করে মেটাফিজিক্যাল আন্দোলনের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হলো, যে কবিতার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি থাকতে হবে, যাতে পাঠকরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তারা যাতে তাদের ব্রেইন, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি সেটা অ্যাপ্লাই করে, মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কবিতার অর্থ বের করতে হবে। এই হচ্ছে রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট। কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? Any question regarding metaphysical movement revival? এবার আমরা তৃতীয় আন্দোলন, থার্ড যে মুভমেন্টটা সম্পর্কে আমাদের একটু স্পষ্ট ধারণা নিতে হবে, সেটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। আমি রিকোয়েস্ট করব, সুমাইয়া ফেরদৌস শুনতে পাচ্ছেন? সুমাইয়া ফেরদৌস জি স্যার। পড়েন তো শুরু থেকে, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। The French symbolist poetry. The full subtlety of French symbolist poetry also now came to be appreciated. It had been admired in the 1819s, but for its dreamy suggestiveness rather than for its imagistic precision and complexity. At the same time, a need was felt to bring poetic language and rhythms closer to those of conversation, or at last to spice the formalities of poetic utterance with echoes of the colloquial and even the slangy irony, which made possible several levels of discourse simultaneously, and with the use of puns, helped to achieve that union of thought and passion. Thought. Thank you, Sumaya. French symbolist poetry, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, ফরাসি প্রতীকবাদ আন্দোলন। ফ্রান্স থেকে একটা আন্দোলনের ঢেউ চলে আসলো ব্রিটেনে, সেটা কি? দ্য ফুল সাটলটি অফ ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। ফ্রান্সে যারা সিম্বলিস্ট পোয়েট্রি লেখালেখি করতেন, যারা সিম্বলিস্ট পোয়েট ছিলেন, তাদেরকে ভিক্টোরিয়ান পিরিয়ডে অনেক সমীহ করা হতো, সম্মান করা হতো ইন 1890s। কিন্তু তখন তাদেরকে অ্যাডমায়ার করা হতো তার কবিতার সাজেস্টিভনেসের জন্য। মানে কবি একটা স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করেন তার কবিতায়, পাঠক সেই স্বপ্নের মধ্য দিয়ে প্রবেশ করে অন্য এক গভীর অর্থের উদ্দীপনা পায়। মানে কবি একটা স্বপ্নময় পরিবেশ সৃষ্টির মাধ্যমে পাঠককে গোপন ইঙ্গিত দেন। পাঠকরা কবিতা পড়তে পড়তে একটা গভীর অর্থ খুঁজে পায়।
সেটা ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডে অ্যাডমায়ার করার বিষয়বস্তু। কিন্তু আধুনিক যুগে কেন আধুনিক কবিরা ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি দ্বারা অনুপ্রাণিত? তার তিনটা কারণ আছে। নাম্বার ওয়ান, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির যে বৈশিষ্ট্যের কারণে আধুনিক কবিরা এটা অনুসরণ করছেন, তার নাম্বার ওয়ান হচ্ছে ইমাজিস্টিক প্রিসিশন অ্যান্ড কমপ্লেক্সিটি। ওই যে ইমাজিস্ট মুভমেন্টের সেই কথাটাই আসছে। ইমাজিস্টিক প্রিসিশন, যারা ইমাজিস্ট ছিলেন তারাও কিন্তু সিম্বলিস্ট পোয়েট্রি দ্বারা অনুপ্রাণিত হলেন। কারণ সিম্বলিস্ট পোয়েট্রির এখানেও কথা ছিল যে কবিতায় যে ছবিটা ফুটে তোলা হবে সেটা যেন যথাযথ হয়, স্পষ্ট হয়। কবি যে ছবিটা ফুটিয়ে তুলতে চাইছেন সেটা যেন স্পষ্ট হয়, এবং সেই ছবিটা হতে হবে কমপ্লেক্স। কেন কমপ্লেক্স হতে হবে? এর সাথে যোগ হয়েছে, একটু আগে আমরা পড়লাম না যে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি পড়লাম না, যে আমাদেরকে কবিতার অর্থ বুঝতে হলে আমাদের বুদ্ধি খাটাতে হবে, ব্রেন খাটাতে হবে। কবি ইচ্ছা করে একটু কঠিন করে লিখবেন যাতে পাঠকরা তাদের বুদ্ধি খাটিয়ে অর্থ বোঝার চেষ্টা করে, বুদ্ধি খাটিয়ে তারা যেন অর্থটা বোঝার চেষ্টা করে। বুঝতে পারছেন? তাহলে আমরা সিম্বলিস্ট পোয়েট্রির একটা সহজ একটা ইকুয়েশন তৈরি করতে পারি। ইমাজিস্ট মুভমেন্ট প্লাস রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, এই দুটোকে একত্রিত করলে আমরা বলতে পারি উই ফাইন্ড দ্য এসেন্স অফ ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। তাই না? একটু আগে আমরা দুটো আন্দোলন পড়লাম, একটা হচ্ছে ইমাজিস্ট মুভমেন্ট, এখানকার কথা ছিল হার্ড, প্রিসাইজ, ক্লিয়ার ইমেজ। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্টের কথা হচ্ছে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। এই দুটো আন্দোলনের মূল নীতি, এসেন্স, মূল বক্তব্য যদি আমরা অ্যাডিশন করি, যোগ করি, তাহলে আমরা কি পাবো? দ্য ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। এই দুই আন্দোলনটাকে একত্রিত করলে আমরা পেয়ে যাচ্ছি ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি, ইমাজিস্টিক প্রিসিশন অ্যান্ড কমপ্লেক্সিটি। বুঝতে পারছেন? ইমাজিস্টিক প্রিসিশন অ্যান্ড কমপ্লেক্সিটি। ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট কিন্তু ওই ইমাজিস্ট মুভমেন্ট এবং রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট দুই আন্দোলনকে একত্রিত করে দিচ্ছে। এটা হচ্ছে বৈশিষ্ট্য এক। ক্যারেক্টারিস্টিক্স নাম্বার টু, পরের পয়েন্টে দেখেন বোল্ড করা আছে, টু ব্রিং পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদম ক্লোজার টু দোজ অফ কনভারসেশন। কবিতার ভাষা, কবিতার ছন্দকে ক্লোজার টু দোজ, ব্রিং ক্লোজার, কিসের কাছাকাছি নিয়ে আসতে হবে? টু দোজ অফ কনভারসেশন। কবিতার ভাষা হতে হবে দৈনন্দিন জীবনে আমরা যে ভাষায় যেভাবে কথা বলি, আমাদের আলাপচারিতা, কথোপকথন, কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ যেমন, কবিতার ভাষা যেন সেরকম হয়। এই কথাটা এর আগে বলে গেছেন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। তাদের কথা ছিল যে কবিতার ভাষা হতে হবে দৈনন্দিন জীবনের ভাষা। আমরা দৈনন্দিন জীবনে কথাবার্তা, আলাপচারিতায় যে ভাষা ব্যবহার করি সেটাকে আমরা ব্যবহার করতে পারবো, সেটাকেই আমরা ব্যবহার করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো। তাই না? ভালো করে দেখেন, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ এন্ড রিদম, এটাকে ব্রিং ক্লোজার টু দোজ অফ কনভারসেশন। কবিতার ভাষা দৈনন্দিন জীবনের সাধারণ ভাষা হবে। কবিতার জন্য আলাদা করে কঠিন করে প্রথাগত যেরকম 18th সেঞ্চুরি যে অ্যাটিটিউড ছিল যে কবিতার ভাষা অন্যরকম হতে হবে, স্পেশাল হতে হবে, সফিস্টিকেটেড হতে হবে, যারা ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট তারা বলছেন যে না, কবিতার ভাষা হতে হবে আমাদের দৈনন্দিন জীবনের এভরিডে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, or at least to spice the formalities of poetic utterance. কেউ যদি চায় তার কবিতার মধ্যে একটু স্পাইস, একটু মানে এক্সাইটমেন্ট, একটু অন্যরকম কিছু মশলা অ্যাড করতে, দে ক্যান ইউজ দ্য একো। একো মানে হচ্ছে, একো মানে কি? একোর অর্থ কি বলেন তো? একো, একো মানে কি?
স্যার প্রতিধ্বনি। প্রতিধ্বনি। একো মানে হচ্ছে প্রতিধ্বনি, একো অফ কলিকুয়াল অ্যান্ড ইভেন দ্য স্ল্যাঙ্গি। কবিতায় একটু যদি আমরা স্পাইস অ্যাড করতে চাই, এখন কবিতায় আপনার এখন কেউ কেউ বলতে পারে আচ্ছা আমাদের দৈনন্দিন জীবনের ভাষা, এভরিডে ল্যাঙ্গুয়েজ, কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজে যদি কবিতা লেখা হয় তাহলে কবিতার মধ্যে আর এক্সট্রা স্পেশাল কি রইল? ফ্রেঞ্চ সিম্বলিস্টরা, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েটরা তারা কবিতায় কিভাবে মশলা অ্যাড করেছেন? দে অ্যাড দ্য কলিকুয়াল টাচ। আঞ্চলিক ভাষা তারা কবিতার ভাষায় যোগ করে দিয়েছেন। কলিকুয়াল মানে একদম মানে কথ্য ভাষা, যেটা আঞ্চলিক কথ্য ভাষা, যেটা আমরা মুখে মুখে ব্যবহার করি, লেখায় না, মুখে। অ্যান্ড ইভেন দ্য স্ল্যাঙ্গি, এবং স্ল্যাং যে আছে কবিতায়, আমরা দৈনন্দিন জীবনে অনেক গালি দেই, আমরা অনেক স্ল্যাং ব্যবহার করি, সেই স্ল্যাংও কবিতায় ব্যবহার করা যাবে যদি কবি সেটার প্রয়োজনীয়তা অনুভব করেন। এটার পুরোপুরি অধিকার কবির হাতে। কবি যদি চান তাহলে কবিতায় সে গালিগালাজ ব্যবহার করতে পারে, স্ল্যাং ব্যবহার করতে পারেন, কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। তার মানে কবিতার ভাষা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ আলাপচারিতার ভাষায় পরিণত হচ্ছে। কবিতার জন্য কিন্তু আলাদা কোনো ভারী ভাষা, এক্সট্রা সিউডো সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হচ্ছে না। কবিতার ভাষা কি হবে? কবিতার ভাষা হবে দৈনন্দিন জীবনের সাধারণ ভাষা। এতে চাইলে আমরা কথ্য আঞ্চলিক টান ব্যবহার করতে পারি, আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারি, ইভেন স্ল্যাংও আমরা ব্যবহার করতে পারি যদি আমরা আমাদের কবিতায় যদি স্পাইস অ্যাড করতে চাই, একটু মশলাদার যদি করতে চাই, একটু ইন্টারেস্টিং, একটু এক্সাইটিং যদি আমরা আমাদের কবিতাকে করতে চাই। তাহলে প্রথম বৈশিষ্ট্য ছিল যে ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট ইকুয়ালস টু দ্য ইমেজিস্ট মুভমেন্ট প্লাস রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, মানে ইমেজিস্টিক প্রিসিশন এন্ড কমপ্লেক্সিটি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দ্য পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি শুড বি ক্লোজার টু কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, দৈনন্দিন জীবনের আলাপচারিতার ভাষা। এতে প্রয়োজনে আমরা কলিকুয়াল টাচ ইউজ করতে পারি, কথ্য ভাষার ব্যবহার করতে পারি, ইভেন স্ল্যাংও আমরা ব্যবহার করতে পারি যদি কবিতায় প্রয়োজন হয়। কবিতায় যদি প্রয়োজন হয় স্ল্যাংও ইউজ করি। এই জন্য দেখবেন আধুনিক কবিতায় অনেক গালিগালাজ, অনেক কবি আছেন তারা গালিগালাজ ইউজ করেন। আপনারা কখনো জিজ্ঞেস করেছেন? আপনারা কি দেখেছেন কবিতায় গালিগালাজের ব্যবহার দেখেছেন আপনারা? আমাদের বাংলা একটা কবিতা আছে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, একটা বিখ্যাত কবিতা। জি স্যার। হারামজাদা শব্দটা ব্যবহার হয়ে গেছে। হারামজাদা তো একটা গালি। স্যার এটা কি আহমেদ সফার কবিতা? এটা খুঁজে বের করবেন, আমি তো আপনাদেরকে ইঙ্গিত দিলাম। কে লিখেছেন সেটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কবিতায় গালির ব্যবহার হয়, আরো প্রচুর গালির ব্যবহার আছে, অনেকেই গালির ব্যবহার করেছেন, যেখানে গালি দেওয়াটা এসেনশিয়াল। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট যারা, তারাও গালি দিয়েছেন, তাদের কবিতায় তারাও গালি দিয়েছেন যখন সেটা এসেনশিয়াল, অত্যাবশ্যক। তারা আননেসেসারি, অপ্রয়োজনে গালি দিচ্ছেন না, যখন সেটা জরুরি তখনই তারা গালিটা দিচ্ছেন। তাহলে কবিতার ভাষা দৈনন্দিন জীবনের সাধারণ ভাষা, কনভারসেশন ল্যাঙ্গুয়েজ, আলাপচারিতা, কথোপকথনের ভাষা, এবং তাতে কলিকুয়াল এবং স্ল্যাং এর টাচ থাকতে পারে। এবার আমরা আসি পয়েন্ট নাম্বার 3, থার্ড পয়েন্ট। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রিতে আমরা আয়রনির ব্যবহার দেখতে পাই। আয়রনি কি? আয়রনি মানে হচ্ছে যখন একটা বক্তব্যের মধ্যে ডাবল মিনিং থাকে, ডাবল মিনিং থাকে, সারফেস লেভেলে একটা মিনিং থাকে এবং ডিপ লেভেলে আরেকটা মিনিং থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সারফেস লেভেলে যে মিনিংটা বোঝা যাচ্ছে, ডিপ লেভেলে সেই মিনিংটা পুরোপুরি উল্টো। মানে হচ্ছে আয়রনিতে কবি বলবে একটা, বুঝাবে তার উল্টো, বলবে এক, বুঝাবে তার উল্টো। The poet is saying something but meaning totally opposite. বুঝতে পারছেন? আয়রনি এটা হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন বলতে পারেন স্যার তাহলে ইমেজিস্ট মুভমেন্টের যে কথা ছিল যে আমি যা বলবো স্পষ্ট বলবো,
আমি যা বলবো স্পষ্ট বলবো, পরিষ্কার বলবো, কোনো হেয়ালি থাকবে না, তাহলে তো তার সাথে মিলছে না। প্রশ্ন করেন, ইমাজিস্ট মুভমেন্টের সাথে তো ক্ল্যাশ হচ্ছে। আয়রনি তো অন্য কথা বলছে, আয়রনি সে বলে একটা বোঝায় আরেকটা। বিষয়টা হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রিতে বেশ কয়েকটা আন্দোলনের মূলনীতির সংমিশ্রণ ঘটছে। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্য ইউজ অফ আয়রনি। এখানে ইমাজিস্টিক প্রিসিশন আছে, কমপ্লেক্সিটি আছে, দ্য ইউজ অফ কনভারসেশনাল কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তার সাথে যোগ হয়েছে আয়রনি। আয়রনিটা বুঝতে হবে। এই আয়রনিটা 90% মানুষ তারা বুঝতে পারে না। এটা আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত জীবন থেকে বুঝতে হবে। আপাতত আমি আপনাদেরকে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে, আয়রনি মানে হচ্ছে কবি বলবে এক, বুঝাবে আরেক, বলবে এক, মিন করবে তার টোটাল অপোজিট। আয়রনিতে দেয়ার আর সেভারাল লেভেলস অফ ডিসকোর্স সাইমালটেনিয়াসলি, একই সাথে বেশ কয়েক লেভেলের মিনিং লুকানো থাকে। পাঠককে তার বুদ্ধি প্রয়োগ করে বুঝে নিতে হবে, পাঠককে তার ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করে বুঝে নিতে হবে যে কোন লেভেলে কি মিন করছে, কবি কোন লেভেলে কি মিন করছেন, এটা কিন্তু পাঠককে তার ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করে বুঝে নিতে হবে। কবি তার উইট, পান এসব ব্যবহার করে, ওয়ার্ড প্লে ইউজ করে আয়রনি অ্যাপ্লাই করবেন তার কবিতায়। যে কবি যত ভালো আয়রনি অ্যাপ্লাই করতে পারেন উনি তত সার্থক, তত পরিপক্ক, তত ম্যাচিউরড কবি। আধুনিক কবিতায় আয়রনি প্রচুর পরিমাণে ব্যবহার হয়। বিশেষ করে এই যে বৈশিষ্ট্যটা, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির যে বৈশিষ্ট্যটা, ইউজ অফ আয়রনি, এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় এখনো। এখন আয়রনি, আমরা বললাম যে আয়রনিতে অ্যাটলিস্ট ডাবল লেয়ার থাকবে, 3 লেয়ার থাকতে পারে, 4 লেয়ার থাকতে পারে। এটা কবির দক্ষতার উপরে, তার স্কিলের উপর নির্ভর করে। কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আয়রনিতে দুটো মিনিং থাকবে, ডাবল মিনিং থাকবে। সারফেস লেভেলে একটা মিনিং থাকবে, ডিপ লেভেলে তার অপোজিট মিনিং থাকবে। কবি বলবে একটা, বোঝাবে এটার উল্টো। এতে কি হবে? এতে শেষের লাইনটা দেখেন, ইট হেল্পড টু অ্যাচিভ দ্য ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন। দ্য ইউনিয়ন, মিলন হচ্ছে কিসের সাথে কিসের মিলন হচ্ছে? থট অ্যান্ড প্যাশন। ইমোশনের সাথে ইন্টেলেকচুয়ালিটি, আবেগ অনুভূতির সাথে বুদ্ধিমত্তার মিলন হচ্ছে। থট অ্যান্ড প্যাশন, ইমোশন অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটির সংমিশ্রণ হচ্ছে, মিক্সচার হচ্ছে। ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন আমরা পাই আয়রনিতে। মানে রোমান্টিক পিরিয়ডে কিন্তু ইমোশন, ইনটিউশনের উপর গুরুত্বটা বেশি ছিল, আপনাদের মনে আছে কিনা? ইমোশন ইনটিউশনের উপর গুরুত্বটা বেশি ছিল, আবেগ অনুভূতির উপরে। মডার্ন পিরিয়ডে কবিরা এসে বলছেন না, শুধু আবেগের উপর আশ্রয় করলে হবে না, আবেগের সাথে থাকতে হবে বুদ্ধিমত্তা, ইমোশনের সাথে থাকতে হবে ইন্টেলেকচুয়ালিটি। দেয়ার মাস্ট বি আ ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন, দেয়ার মাস্ট বি আ ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি একাই পূর্ববর্তী যে দুই আন্দোলনের কথা আমরা বললাম, ইমাজিস্ট পোয়েট্রি, ইমেজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, এই দুই মুভমেন্টের একদম পারফেক্ট ব্লেন্ডিং হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি, দ্য ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট। এটা হচ্ছে আধুনিক কবিদের দারুণভাবে ইন্সপায়ার করেছিল। এখানে আমরা পাচ্ছি হাইলাইট করা আছে, হাইলাইট পার্টটা আবার আমি রিপিট করছি, দেখেন। দ্য ইটস ইমাজিস্টিক প্রিসিশন অ্যান্ড কমপ্লেক্সিটি, কবিতায় স্পষ্টতা থাকবে, ক্ল্যারিটি থাকবে, প্রেসিশন থাকবে, এন্ড কমপ্লেক্সিটি থাকবে। কবিতার ভাষা হতে হবে দৈনন্দিন জীবনের সাধারণ ভাষা, কথ্য ভাষাও ব্যবহার করা যেতে পারে, ইভেন স্ল্যাং, গালিগালাজও ব্যবহার করা যেতে পারে। এবং সে সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আয়রনি, কবিতায় আয়রনির ব্যবহার থাকবে। আপনারা ডিকশনারি অফ লিটারি টার্মস, কার্ডনের ডিকশনারি অফ লিটারি টার্মস আছে, তারপর ওই ক্যাথলিন মর্নারের ডিকশনারি অফ লিটারি টার্মস আছে, সেটা যদি আপনারা
খেয়াল করেন সেখানে কিন্তু আয়রনির সংজ্ঞা খুঁজে পাবেন ডিকশনারি অফ লিটারি টার্মস। আয়রনির সংজ্ঞা সেখান থেকে আপনারা পড়ে নেবেন। সিম্বলিস্ট পোয়েট্রিতে আয়রনির ব্যবহার থাকবে। আয়রনি মানে এখানে সেভারাল লেয়ার্স অফ মিনিংস থাকবে, কবি বলবে এক বোঝাবে আরেক। এখানে বুদ্ধিমত্তার প্রয়োগ থাকবে, এখানে ওয়ার্ড প্লে পান ইউজ করবে এবং কবি খুব সার্থকতার সাথে সাফল্যের সাথে আবেগ অনুভূতি এবং বুদ্ধিমত্তার সংমিশ্রণ তৈরি করবেন। এই হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, ফরাসি প্রতীকবাদ আন্দোলন, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট। এই আমরা এতক্ষণ তিনটা আন্দোলনের কথা বললাম, ইমাজিস্ট মুভমেন্টের কথা বললাম, তারপর আমরা আলোচনা করলাম রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, এরপর ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ আধুনিক কবিদের ক্ষেত্রে। প্রথমেই আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট, থমাস স্টার্ন এলিয়ট। আমি রিকোয়েস্ট করব তিথিরানী দেবনাথ, শুনতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো শুরু থেকে, প্রথম দুইটা পয়েন্ট পড়েন। Okay, sir. The union of thought and passion. T.S. Eliot, in his review of Grierson's Anthology of Metaphysical Poetry, 1921, saw as characteristic of the metaphysicals and wished to bring back into modern poetry. It was Eliot who extended the scope of imagism by bringing the English metaphysicals and the French symbolists to the rescue, thus adding new criteria and complexity. Criteria of complexity and elusiveness to the criteria of concreteness and precision stressed by the imagist. ওকে, আমরা এটুকু একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এতক্ষণ যে আমরা তিনটা আন্দোলনের কথা বললাম, নাম্বার 1 ইমাজিস্ট মুভমেন্ট, নাম্বার 2 রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, নাম্বার 3 ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট। এই তিনটা আন্দোলনের যে মূল কথাগুলো ছিল, এই সবগুলো মূলনীতি আমরা টি.এস. এলিয়টের কবিতায় দেখতে পাই। টি.এস. এলিয়ট উনি ওনার নিজের যোগ্যতায় এই তিনটা আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে কবিতা লিখছেন। প্রথম পয়েন্টই দেখেন লেখা আছে দ্য ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন। টি.এস. এলিয়টের কবিতায় আমরা আবেগকে যেমন পাই, একই সাথে বুদ্ধিমত্তাকে পাই। চিন্তা ভাবনা এবং আবেগ দুটোকে উনি একসাথে সংমিশ্রণ করেছেন, ইউনাইট করেছেন। উই ফাইন্ড দ্য ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন ইন টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট উনি একটা রিভিউ লিখেছিলেন, রিভিউটা হচ্ছে ক্রায়ারসন্স অ্যান্থোলজি অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, যেটা আমরা এই যে এখানে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, এই যে স্যার হার্বার্ট ক্রায়ারসন্স এডিশন অফ পোয়েম। এই বিষয়ে টি.এস. এলিয়ট একটি গবেষণা প্রবন্ধ লিখলেন। এখানে টি.এস. এলিয়ট বেশ গুরুত্ব দিয়েছেন মেটাফিজিক্যাল মুভমেন্টের উপরে। টি.এস. এলিয়ট বেশ আগ্রহের সাথে, টি.এস. এলিয়ট বেশ আবেগের সাথে, সিরিয়াসনেসের সাথে মেটাফিজিক্যাল মুভমেন্ট রিভাইভালটাকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। এই যে তার লেখায় আমরা পাই characteristic of the metaphysicals and wish to bring back into modern poetry, metaphysical যে বৈশিষ্ট্য, মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স টি.এস. এলিয়ট উনি আধুনিক কবিতায় অ্যাপ্লাই করেছেন। টি.এস. এলিয়টের কবিতায় আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির ছায়া আবহ আমরা খুঁজে পাই। In T.S. Eliot's poetry we find the shadow of metaphysical poetry. বুঝতে পারছেন এই পয়েন্টটুকু ক্লিয়ার কিনা দেখেন। টি.এস. এলিয়ট উনি বেশ সিরিয়াসলি মেটাফিজিক্যাল মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত। উনার কবিতায় আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির খুবই গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করি। টি.এস. এলিয়ট was deeply influenced by the revival of metaphysical poetry. মানে উনি খুব সিরিয়াসলি উনার কবিতায় ইন্টেলেকচুয়ালিটি এমপ্লয় করেছেন,
ওনার কবিতা, টি এস এলিয়টের কবিতা যদি আপনারা পড়তে বসেন তখন দেখবেন যে আপনাকে প্রচুর মাথা খাটাতে হবে। আপনি শুধু যদি পড়ে যান তাহলে কিছুই বুঝবেন না, আপনাকে ব্রেন অ্যাপ্লাই করতে হবে, আপনাকে বুদ্ধি খাটাতে হবে। টি এস এলিয়ট উনি খুব সিরিয়াসলি নিয়েছেন রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ইন্টেলেকচুয়ালিটি। কবিতা ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করে বুঝতে হবে। কবিতা শুধু আবেগ অনুভূতি দিয়ে বোঝার বিষয় না, আবেগ অনুভূতি তো আছে, তার সাথে অবশ্যই ব্যবহার করতে হবে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। এটা তার কবিতায় আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1 গেল, মেটাফিজিক্যাল পোয়েট্রি রিভাইভাল নিয়ে উনি খুব সিরিয়াস ছিলেন। উনি তার সাথে আরো কি কি যোগ করলেন পরের পয়েন্টে দেখেন, হাইলাইট করা আছে। ইট ওয়াজ এলিয়ট, টি.এস. এলিয়টই প্রথম সাফল্যের সাথে হি এক্সটেন্ডেড দ্য স্কোপ অফ ইমাজিজম। স্কোপ অফ ইমাজিজম মানে হচ্ছে ওই যে ইমাজিস্ট আন্দোলন, ইমাজিস্ট মুভমেন্ট, তার সাথে উনি অ্যাড করলেন বাই ব্রিঙ্গিং ইংলিশ মেটাফিজিক্যালস। এর সাথে যোগ হলো ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েট্রি, তার সাথে উনি যোগ করলেন ফ্রেঞ্চ সিম্বলিস্ট। তার মানে টি.এস. এলিয়ট একাই তিনটা শিল্প আন্দোলনকে তার কবিতায় ফুটিয়ে তুললেন। ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, এই তিনটা আন্দোলনকেই খুঁজে পাই আমরা টি.এস. এলিয়টের কবিতার মধ্যে। এবং খুব অসাধারণভাবে, খুব সাফল্যের সাথে এলিয়ট এই কাজটা করলেন। দাস এভাবেই আমরা খুঁজে পাচ্ছি adding a new criteria of complexity and elusiveness. টি.এস. এলিয়টের কবিতা একই সাথে কমপ্লেক্স, ইন্টেলেকচুয়ালি কমপ্লেক্স, এবং তার সাথে এলিউসিভ। এলিউসিভনেস আসছে হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি থেকে। মনে আছে কি আমরা তার আগের স্লাইডে পড়লাম, এই যে ড্রিমি সাজেস্টিভনেস। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে তার ড্রিমি সাজেস্টিভনেস, যেটা টি.এস. এলিয়ট বলছেন এলিউসিভনেস। ওই ক্যারেক্টারিস্টিক্সটা উনি যোগ করছেন। A new criteria of complexity and elusiveness, তার সাথে যোগ হলো মডার্ন ক্রাইটেরিয়া গুলো, the criteria of concreteness and precision। একটু ভালো করে লক্ষ্য করেন, বিষয়টা একটু জটিল, একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন। আমি এখানে সময় দিচ্ছি, আমি এই জায়গাটাতে ফোকাস করছি, মানে কি এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে, প্লাস এই জায়গাটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আমরা এই যে হাইলাইট করা অংশটা, এটা হচ্ছে দ্য কন্ট্রিবিউশন অফ টি.এস. এলিয়ট ইন মডার্ন পোয়েট্রি। আধুনিক কবিতায় টি.এস. এলিয়টের অবদান কি? টি.এস. এলিয়ট তিনটা শিল্প আন্দোলনকে উনি একত্রিত করেছেন তার কবিতায়। এতে কি হয়েছে? এতে করে পুরাতন দুইটা বৈশিষ্ট্যের সাথে উনি নতুন একটা বৈশিষ্ট্য অ্যাড করছেন। পুরাতন কোনটা কোনটা ছিল? পুরাতন ছিল মেটাফিজিক্যাল রিভাইভাল, ওটা তো সেই সপ্তদশ শতাব্দীর কবিতার কথা। ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি এটা নতুন কথা না, এটা সেই জন ডানের সময়কার কথা। এই পুরাতন আইডিয়া, তার সাথে অ্যাড হলো এলিউসিভনেস, যেটা ভিক্টোরিয়ান পিরিয়ডে সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করতো। ড্রিমি সাজেস্টিভনেস, এলিউসিভনেস, এই দুটো তো আগেই ছিল, উনি তো এই দুটো নিয়েছেন, তার সাথে অ্যাড করেছেন ইমেজিস্ট কোয়ালিটি। মনে আছে ইমেজিস্ট কোয়ালিটি কি ছিল? the criteria of concreteness and precision. Concreteness and precision. Concreteness, concrete মানে কি? একদম স্পষ্ট, কনক্রিট, প্রিসাইজ, যথাযথ। ইমাজিস্ট পোয়েটদের কথা কি ছিল? যে আমি কবিতায় যা কিছু লিখবো স্পষ্ট, পরিষ্কার, সুস্পষ্ট। টি.এস. এলিয়ট এটা কিন্তু তার কবিতায় খুব ভালোভাবে গ্রহণ করলেন। মেটাফিজিক্যাল মুভমেন্ট থেকে উনি নিলেন ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট থেকে উনি নিলেন আয়রনি, এলুসিভনেস, ইমাজিস্ট মুভমেন্ট থেকে উনি নিলেন কনক্রিটনেস অ্যান্ড প্রিসিশন। এই তিনটা উনি একত্রিত করলেন। এটাই হচ্ছে টি.এস. এলিয়টের অবদান। কেন টি.এস. এলিয়টের কবিতা একটু কঠিন বোঝা? কারণ উনার কবিতায় ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি আছে, ড্রিমি সাজেস্টিভনেস, এলুসিভনেস, আয়রনি আছে, এবং আছে
কনক্রিটনেস অ্যান্ড প্রিসিশন। এই সবগুলো যখন একত্রিত হয়ে যায় তখন টি.এস. এলিয়টের কবিতা কিন্তু অন্য এক লেভেলে চলে যায়। এই ধরনের কবিতা এর আগে কেউ কখনো লেখেনি। এটা একটা যুগান্তকারী পরীক্ষা নিরীক্ষা। It was a revolutionary experiment in modern poetry. It was Eliot too who introduced into modern English an American poetry. উনি ইংরেজ কবিতা এবং আমেরিকান কবিতা দুই জায়গায় অবদান রেখেছেন টি.এস. এলিয়ট। He introduced the kind of irony, উনি এমন এক আয়রনি উনার কবিতার মধ্যে এনেছেন, যেটা আমরা বললাম যে কবি যত সফলভাবে আয়রনি ব্যবহার করতে পারেন উনি তত পরিপক্ক, তত ম্যাচিউর পোয়েট। টি.এস. এলিয়ট উনি একটা অন্য ধরনের আয়রনি তার কবিতার মাধ্যমে অর্জন করলেন। কিভাবে? A new kind of irony achieved by shifting suddenly from formal to colloquial. উনার কবিতায় আপনারা দেখবেন কবিতা চলছে, কবিতার ভাষা হচ্ছে খুবই ফর্মাল, এরপর হঠাৎ করে তার কবিতার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনফর্মাল কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ, এবং হঠাৎ করে দেখবেন যে কবিতার যে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, কবিতার মাঝখানে হঠাৎ করে ফর্মাল ল্যাঙ্গুয়েজ থেকে ইনফর্মাল কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছে। ইভেন ইউ উইল ফাইন্ড অবলিক অ্যালিউশন টু অবজেক্ট। উনি এমন কিছু উদ্ভট কিছু উপাদান তার কবিতায় এনেছেন যে প্রথমে পড়লে আপনি হোঁচট খাবেন, আপনি ধাক্কা খাবেন, আপনি বুঝতে পারবেন না যে কি বলছে। বাট আপনি যখন আপনার বুদ্ধিবৃত্তি ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে টি.এস. এলিয়ট অনেকগুলো লেয়ারে কথা বলে যাচ্ছেন। সারফেস লেভেলে উনি বলছেন এক, ডিপ লেভেলে উনি বলছেন আরেক, আরো গভীরে যখন যাবেন আরো তার অনেক বক্তব্যর রহস্য উদ্ঘাটিত হবে। টি.এস. এলিয়টকে নিয়ে আমরা ফোকাস করছি। টি.এস. এলিয়টকে আমরা বলছি প্রথম গুরুত্বপূর্ণ আধুনিক কবি, দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট মডার্ন পোয়েট, দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট মডার্ন পোয়েট টি.এস. এলিয়ট। ওনার বেশ কিছু অবদান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টি.এস. এলিয়টকে নিয়ে আমাদের আরেকটা স্লাইড আছে, এটা আমরা আজকে পড়ে এটা দিয়ে শেষ করব। মোসাম্মদ সুলতানা খাতুন দেখতে পাচ্ছেন? মোসাম্মদ সুলতানা খাতুন। Yes, sir. পড়েন তো। T.S. Eliot. Thus, between 1911, the first year of Georgian poets, and 1922, the year of publication of The Wasteland, a major revelation occurred in English, and for that matter American, poetic theory and practice, that determined the way in which most serious poets and critics now think about their art. থ্যাংক ইউ। এটুকু একটু আমরা পরিষ্কার করি। 1911 থেকে 1922 মধ্যে কবিতায় একটা বড় ধরনের বিপ্লব আসলো। 1911 হচ্ছে দ্য ফার্স্ট ইয়ার অফ জর্জিয়ান পোয়েটস, আর 1922 সালে একটা যুগান্তকারী কবিতার বই পাবলিশ হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতার বই, দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ দ্য ওয়েস্টল্যান্ড। এটা আপনারা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতার বই। এই 11 বছরে 1911 থেকে 1922 এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন হয়েছে, বেশ বড় একটা বিপ্লব চলে এসেছে ইন বোথ ইংলিশ অ্যান্ড আমেরিকান পোয়েট্রি, পোয়েটিক থিওরি অ্যান্ড প্র্যাকটিস। টি.এস. এলিয়ট উনি এমন একটা সিরিয়াস পরিবর্তন নিয়ে আসলেন, it determined the way in which most serious poets and critics now think about their art. এখনকার সময়ে যারা কবিতা লিখছেন বা এখনকার সময়ে যারা শিল্প সাহিত্য সমালোচক, তাদের চিন্তা ভাবনায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসেন এই থমাস স্টার্ন এলিয়ট। এলিয়ট তার কবিতার যে ধারা, তার যে পোয়েটিক আইডিওলজিস, এর মাধ্যমে উনি একটা বিপ্লব হাজির করেন সবার সামনে। মানুষের চিন্তা ভাবনা, মানে বিশেষ করে যারা কবি সাহিত্যিক শিল্প সমালোচক, তাদের চিন্তা ভাবনার ধারাটাই চেঞ্জ হয়ে গেছে। their way of thinking totally transformed. এখন this evolution, এই যে বড় ধরনের বিপ্লবের কথা আমরা বলছি, it was by no means an isolated literary phenomenon. এটা কোনো বিচ্ছিন্ন আলাদা ঘটনা না।
Writers on both sides of the English Channel were influenced by the French Impressionist, Post-Impressionist and Cubist painters' radical re-examination of the nature of reality. এই লাইনটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করে দেব। ইংলিশ চ্যানেল একদিকে আছে হচ্ছে ইংল্যান্ড, আরেকদিকে ফ্রান্স। দুই দিককারই শিল্পী সাহিত্যিকরা তারা প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছিলেন যারা চিত্রশিল্পী তাদের দ্বারা। কারা কারা? ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট যারা ছিলেন, পোস্ট ইমপ্রেশনিস্ট, কিউবিস্ট। একজন কিউবিস্ট পেইন্টারকে আপনারা মোটামুটি সবাই চেনেন, একজন কিউবিস্ট পেইন্টার পাবলো পিকাসো। পিকাসোকে আপনারা মোটামুটি সবাই চেনেন। এদের যে একবারে অন্যরকম পেইন্টিং, টোটালি নিউ ওয়ে অফ পেইন্টিং, এটা কিন্তু কবিদেরকেও দারুণভাবে অনুপ্রাণিত করলো। যেখানে চিত্রশিল্পীরা এত পরীক্ষা নিরীক্ষা করছেন, সেখানে কবিরা হাত পা গুটিয়ে বসে থাকবে কেন? তারা কেন পুরাতন আমলের নিয়ম অনুযায়ী কবিতা লিখবে? তারা বলছে আমরাও তাহলে পরীক্ষা নিরীক্ষা করি, লেটস ট্রাই সামথিং নিউ, লেটস ট্রাই সামথিং নিউ। র্যাডিক্যাল রিএক্সামিনেশন অফ দ্য নেচার অফ রিয়ালিটি, বাস্তবতাকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে যারা আধুনিক কবি তারা এই বিষয়ে খুব সিরিয়াস হয়ে গেলেন যে আমরা সাধারণত গতানুগতিক ভাবে বাস্তবতাকে মানুষ যেভাবে দেখে, বাস্তবতার মানে সেটাকে আমরা গভীরভাবে দেখব। আমরা আমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আমাদের আবেগ অনুভূতি, আমাদের মানসিক অবস্থা, এই সব কিছু উপর ভিত্তি করে আমরা বাস্তবতাকে আমাদের চোখ দিয়ে দেখব। We will experiment a lot, radical experimentation প্রয়োজন। যে প্রচলিত ধারায় কবিরা যেভাবে বাস্তবতাকে তাদের কবিতায় তুলে ধরেন সেটা বাদ দিয়ে সম্পূর্ণ নতুন ভাবে বাস্তবতাকে কবিতায় তুলে ধরা যায় কিনা। যারা কবি তারা খুঁজছেন কিভাবে নতুন ভাবে লেখা যায়, নতুন ভাবে লেখা যায়, নিউ স্টাইল, নিউ টেকনিক, নিউ সাবজেক্ট ম্যাটার, সবকিছু তারা নতুন ভাবে তৈরি করতে চাচ্ছেন। সেই পুরাতন আমলের শেক্সপিয়ারিয়ান, ড্রাইডেনিয়ান, আলেকজান্ডার পোপ, তারপর রোমান্টিক, ভিক্টোরিয়ান, জর্জিয়ান, এইসব ধ্যানধারা, এইসব স্টাইলে আর কবিরা সন্তুষ্ট থাকতে পারলেন না। তাদের কথা হচ্ছে বর্তমান যুগের আধুনিক সময়ের আধুনিক চাহিদা, মডার্ন পিরিয়ড নিডস মডার্ন সলিউশনস অফ মডার্ন প্রবলেমস। আধুনিক সমস্যা আধুনিক সমাধান প্রয়োজন। আধুনিক যুগের কবিতা হতে হবে আধুনিক ভাষায়, আধুনিক চিন্তা ভাবনায়, আধুনিক ধ্যান ধারণায়। এটারই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছেন টি.এস. এলিয়ট, যাকে নিয়ে আমরা আমাদের এতক্ষণ ধরে আলোচনা করলাম, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, ডান পাশে ভদ্রলোক বসে আছেন। উনি কবিতায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসলেন। তাকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব, আর একটু গভীরে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনা ছিল হচ্ছে আধুনিক কবিতা কিভাবে পরিবর্তন হচ্ছে, আধুনিক কবিতা কিভাবে পরিবর্তন হচ্ছে। এখানে আমরা শুরুতেই তিনটা শিল্প আন্দোলনের কথা বললাম, এটা আপনারা একটু স্টাডি করবেন। তিনটা আন্দোলন, ইমাজিস্ট আন্দোলন, মেটাফিজিক্যাল আন্দোলনের পুনর্জাগরণ এবং ফ্রেঞ্চ ফরাসি প্রতীকবাদ আন্দোলন, এই তিনটা আন্দোলনের মিক্সচার আমরা পাচ্ছি টি.এস. এলিয়টের মধ্যে। টি.এস. এলিয়ট এমন কিছু কবিতা লেখা শুরু করলেন যে যারা তখনকার কবি ছিল তারা সবাই নড়ে চড়ে বসলো। একেবারেই অন্যরকম, টোটালি নিউ কাইন্ড অফ পোয়েট্রি, নিউ এক্সপেরিমেন্টেশন। পূর্ববর্তী প্রচলিত সব ধ্যান ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদ দিয়ে রিজেক্ট করে টি.এস. এলিয়ট একেবারে নতুন কিছু নিয়ে আসলেন। T.S. Eliot was inspired by the Imagist movement, the revival of metaphysical movement and the French symbolist movement. এই তিনটা দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি নিজস্ব ক্রিয়েটিভিটি, অরিজিনালিটি, তার যে অভিনবত্ব, তার নিজস্ব যে পোয়েটিক স্কিল, সেটাকে অ্যাপ্লাই করে কবিতায় র্যাডিক্যাল, যুগান্তকারী কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন এবং একেবারে নতুন কিছু কবিতা নিয়ে আসলেন। এবং টি.এস. এলিয়ট তখনকার সময়ে কবি, সাহিত্যিক, শিল্প সমালোচক সবার চিন্তা ভাবনার মোড়টাই ঘুরিয়ে দিলেন। সবাই টি.এস. এলিয়টের দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে তারা উৎসাহী হলো।
এই হচ্ছে 3টা শিল্প আন্দোলন, এই হচ্ছে টিএস এলিয়টের অবদান। এটা আপনারা পড়তে থাকেন, আমরা নেক্সট ক্লাসে বাকি স্লাইডগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে স্যার। আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের গ্রুপ ডিসকাশন যেটা হবে সেখানে আমি আরেকটু ডিটেইলে আলোচনা করব। আমাদের পোয়েট্রি শেষ হয়ে গেলে আমরা একটা গ্রুপ ডিসকাশন করার চেষ্টা করব, অথবা পোয়েট্রি মানে মডার্ন পিরিয়ডের আলোচনা শেষ হয়ে গেলে আমরা একটা গ্রুপ ডিসকাশনের আয়োজন করব। সেখানে গিয়ে আমরা এই পয়েন্টগুলো আবার আলোচনা করব। আপনারা একটু দেখে আসেন কোথায় কনফিউশন, কোথায় বুঝতে সমস্যা। আপনারা রেকর্ডিং গুলো আবার ভালো করে শোনেন, আমি রেকর্ডিং আজকে দিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব। আপনারা খুব মন দিয়ে শোনেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কনফিউশন গুলো আমরা গ্রুপ ডিসকাশন যে হবে, রিভিউ ক্লাসে আমরা আবার আলোচনা করব। জি বলেন। স্যার আমাদের গ্রুপ ডিসকাশন কি তাহলে স্যার মোস্ট প্রবাবলি নেক্সট টুইসডেতে পড়বে? না, আমরা একটু পড়ে নিয়ে তারপর গ্রুপ ডিসকাশনে যাব, ঠিক আছে? আমরা হচ্ছে মডার্ন পিরিয়ডের পড়াশোনাটা শেষ করে, মডার্ন পোয়েট্রি শেষ করতে আমাদের 2টো লেকচার লাগবে, মডার্ন ফিকশন শেষ করতে 2টা লাগবে, আর ড্রামা শেষ করতে 1টা লাগবে, টোটাল 5টা। আজকে তো 1টা গেল, আরো 4টা শেষ করে আমরা 5টা ক্লাস শেষ করে দিয়ে আমরা 1টা বা 2টা রিভিউ ক্লাস যতটুকু প্রয়োজন সেটা নিব। আপনারা এর মধ্যে স্লাইডগুলো ভালো করে দেখেন, যেখানে যেখানে গুরুত্ব দিচ্ছে ওই পার্টগুলো দেখেন। কনফিউশন গুলো আমরা ওই রিভিউ ক্লাসে গিয়ে আবার রিভিউ করব। ফাইনালে কি ধরনের কোয়েশ্চেন আসবে সেটা আমরা ওই রিভিউ ক্লাস থেকেই জানবো। যেভাবে আমরা গত ক্লাসে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে প্রশ্ন আসবে সেই নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনার আজকেও অ্যাটেন্ডেন্স খুব কম, আপনাদের ক্লাসমেটদেরকে বলবেন ক্লাস অ্যাটেন্ড করতে, কারণ আপনারা যদি ক্লাস অ্যাটেন্ড না করেন তাহলে আপনারাই সমস্যায় পড়বেন। আপনাদের ক্লাসমেটদেরকে বলবেন, গত ক্লাস এবং আজকের ক্লাস 2 ক্লাসে অ্যাটেন্ডেন্স রেটটা কম, সাধারণত আমাদের অ্যাটেন্ডেন্স রেট বেশি থাকে। মিডের পরে কিন্তু টপিকগুলো খুবই কঠিন, খুবই চ্যালেঞ্জিং। আপনারা আপনাদের ক্লাসমেটদেরকে বলবেন কোনোভাবেই তারা যেন আর ক্লাস মিস না দেয়, কারণ কিছুই বুঝতে পারবে না, নিজেরা পড়ে কিছুই বুঝবে না, কিচ্ছু কিন্তু টের পাবেন না, কারণ স্লাইড থেকে কোয়েশ্চেন কিন্তু অন্যরকম হবে। আপনারা যদি স্লাইড গুলো না বোঝেন আপনারা কিন্তু মানে ধরতে পারবেন না যে অ্যান্সার কিভাবে হবে। আপনাদের মিড টার্মের কিন্তু বেশিরভাগের পারফরমেন্স কিন্তু ভালো না, আপনারা অনেকেই কোয়েশ্চেন বুঝতে পারেন নাই। মিড টার্মের কোয়েশ্চেন আপনারা অনেকেই প্রায় 60% আপনারা কিন্তু বুঝতে পারেন নাই। আপনাদের অনেকেরই কিন্তু অ্যান্সার ইনকমপ্লিট, সবগুলো অ্যান্সারই আপনারা ইনকমপ্লিট রেখে দিয়েছেন। আপনাদের ক্লাসমেটদেরকে বলবেন একটু সিরিয়াসলি অংশগ্রহণ করতে। আমি কিন্তু বলে দিচ্ছি কোয়েশ্চেন কিভাবে হবে, কোথা থেকে হবে, কি কি অ্যান্সার করতে হবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট উইকে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।